সুপ্রিয় দর্শক, বাংলা নববর্ষ বঙ্গাব্দ 1488 শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বন্দর স্টিল লেট এডিশন। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় বাংলা নববর্ষ ও লকডাউন। আর আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন ইতিহাসবিদ এবং বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, এবং আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন ডক্টর নাজনীন আহমেদ, সিনিয়র গবেষক, বিআইডিএস। আপনাদেরকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন স্যার, আপনার কাছে যেতে চাই। বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব, যেটি আমরা দেখি আসলে করোনার জন্য বা সরকারি বিধিনিষেধ লকডাউন যেটি হোক, বাস্তবতার জন্য সেটি আর করা সম্ভব হয়নি। কিন্তু বাংলা নববর্ষ বাঙালির জীবনে প্রতি বছরই ঘুরে ঘুরে আসবে। এই নববর্ষর চেতনা বা বাংলার এই নববর্ষ বাঙালির জন্য কতটা গুরুত্বের, বা আমাদের নববর্ষ নিয়ে প্রত্যাশাটা কী? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই এই পর্দার সামনে, অর্থাৎ এসএটিভি পর্দার সামনে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে বাংলা নতুন বছর 1428 শুভেচ্ছা জানাচ্ছি। এবং একই সঙ্গে লক্ষণীয় যে আজকে আমরা তিনটি বিষয় নিয়ে উদযাপনের দিন আমাদের আর কি। উদযাপন একটু শেষেরটা উদযাপন হবে কিনা আমি জানি না। প্রথমটি হচ্ছে পয়লা বৈশাখ, নতুন বছর বাংলা। দ্বিতীয়টি পয়লা রমজান, একসঙ্গে পড়ে গেল। আবার সর্বাত্মক কঠোর লকডাউনের প্রথম দিন, এটা উদযাপনের নয় আর কি। এটা নিয়ে আমার উদ্বিগ্ন, উৎকণ্ঠিত হবার বিষয় আর কি। তো এখন কথা হচ্ছে, সব কিছু ছাপিয়ে আমার বাঙালির বছরের পয়লা দিনটি গুরুত্বপূর্ণ। এবং একই সঙ্গে মুসলমান সম্প্রদায়ের যে রমজান, এই দুটোর মধ্যে আমি এবছরটা 2021-এ এক হয়ে গেল। পয়লা বৈশাখ এবং পয়লা রমজান এক ধরনের আন্তঃসম্পর্ক আমি দেখতে পাচ্ছি এইভাবে যে পয়লা বৈশাখ মানে আমার সবচেয়ে বড় অসাম্প্রদায়িক এবং বড় ব্যাপক একটি উদযাপনের দিন বাংলাদেশে। পয়লা বৈশাখের মধ্যে দ্রোহ আছে এবং প্রতিবাদ আছে, প্রতিরোধ আছে, সব একটু পরে বলি। কিন্তু প্রথমত এটি অসাম্প্রদায়িক একটি অনুষ্ঠান সবার জন্যে, এটি বড় ব্যাপার। আরেকটি কথা হচ্ছে পয়লা বৈশাখের চেতনাটা কি? অনেকে অনেকভাবে বলেন, আমি শুধু একটিভাবে বলি, অগ্নি স্নানে শুচি হোক ধরা, কবিগুরুর সেই পংক্তি। শুচি হোক ধরা কিন্তু বাংলাদেশের কথা বলছেন না, ভারতের কথা বলছেন না, সারা পৃথিবীকে, অর্থাৎ পয়লা বৈশাখের একটা বিশ্বজনীনতা তুলে এনেছেন। মানুষকে শুদ্ধ, পরিশুদ্ধ, নির্মল হয়ে উঠতে বলছেন। আচ্ছা, আর একটা হচ্ছে, দেখুন, রমজান শব্দটি এসেছে আরবি শব্দ রামাজ থেকে, যার অর্থ পুড়িয়ে দেওয়া, পুড়িয়ে শুদ্ধ করা। তো মানুষকে শুদ্ধ করবে ক্লিচ্ছ সাধনের মধ্য দিয়ে, নানাবিধ ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে মানুষ শুদ্ধ পরিশুদ্ধ হয়ে উঠবে। আচ্ছা, এখানে আর একটা ব্যাপার, আমি একটু, যেহেতু পয়লা বৈশাখ নিয়ে আমি কথা আছে আমার, পয়লা বৈশাখ মানে আমার বাংলা বছর, বাঙালি বছর। আমি খ্রিস্টীয় বছরের কথা বলছি না। রমজান যখন ইংরেজিতে লেখা হয়, আমি ঘোরতর আপত্তি করি যখন ডি দিয়ে লেখা হয়, রমাদান। ওটা ইংরেজরা মুসলমানদেরকে ঠাট্টা করবার জন্য ডি লিখত। আমাদের বাঙালি পণ্ডিতরা দুচার কলম ইংরেজি শিখে ওই রমাদান লিখি। রমাদানের কোনো অর্থ হয় না। এবং এমনকি ইংরেজি তফসির যারা করেছেন তারাও ডি লিখেছেন, ভুল লিখেছেন। রমজানই লিখতে হবে, কারণ রমজ থেকে এসেছে, রমদ থেকে আসেনি। তো এইটা পয়লা বৈশাখ আমি জোরে সোরে বলছি। এবং একই সঙ্গে আরও একটি কথা আছে, এই যে পয়লা বৈশাখের দিনে আমার জন্যে কঠোর লকডাউন চলে এলো, পরিস্থিতি পরিপ্রেক্ষিতে অনিবার্য ছিল। তবে এই লকডাউন দিয়ে আমি যা পেতে চাচ্ছি তা কি পাবো?
আমার একটু শঙ্কা জেগে গেছে। আমি বিশেষজ্ঞ নই, বরং বিশেষভাবে অজ্ঞ এ বিষয়ে। বিশেষজ্ঞ অভিমত সবসময় টেলিভিশনের পর্দায় পাই। করোনা আগে ছিল ঢাকা সহ বড় বড় শহরের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু কঠোর লকডাউনের ফলে এটা সারা পৃথিবী, আরে সারা বাংলাদেশ ছড়িয়ে যাচ্ছে। সারা পৃথিবীব্যাপী করোনা আছে, কিন্তু বেশি সংকটাপন্ন জায়গা ছিল ঢাকা শহর বা ঘন বসতিপূর্ণ যে এলাকাগুলো। এখন তো ছড়িয়ে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। স্যার, আপনার কাছে আবার আসবো আমি। ডক্টর সৈয়দ ইশতিয়াক রেজাউদ্দিন, ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন স্যার বললেন যে লকডাউন দিয়ে যেটা আমরা প্রত্যাশা করি সেটি কি আসলে সেই প্রত্যাশার জায়গায় পূরণ হবে কিনা, আর বাংলা নববর্ষ বা এই সময়ে যেটি পহেলা রোজা বা এবং বাংলা নববর্ষ, এই দুটি বিষয় যেটি স্যার বললেন যে আসলে বাঙালির জন্য সেটি কতটা একসাথে পাওয়া, এটা বাঙালি মুসলমানদের জন্য কতটা গুরুত্বের। আমি আপনাকে এবং আপনার মাধ্যমে এসএটিভির দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। পয়লা বৈশাখের একসাথে রমজানের শুভেচ্ছাও জানাচ্ছি। কিন্তু এক বিষাদের মধ্যেই আসলো কিন্তু এই রমজান এবং একই সাথে পয়লা বৈশাখ। বিষাদের আরও খবর যে আজকেই বাংলা একাডেমির সভাপতি বিশিষ্ট সাহিত্যিক শামসুজ্জামান খান মারা গেছেন। আমরা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। পয়লা বৈশাখ, যেটা ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন বলছিলেন, একটি অসাম্প্রদায়িক সার্বজনীন উৎসব, সব মানুষের উৎসব। এবং আমি বলবো যে বাংলাদেশের যে কয়টি উৎসব একদম মানুষের অন্তরের গহীন থেকে উদযাপিত হয়, তার অন্যতম হলো পয়লা বৈশাখ। আপনি নানা উৎসবকে নানাভাবে সংজ্ঞায়িত করতে পারবেন, কিন্তু এই একটা উৎসব ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে, শ্রেণী নির্বিশেষে সকলের উৎসব। এবং এখানে আপনি যদি খরচের জায়গাটাও দেখেন, দেখবেন যে এখানে অতি দামি জামা কাপড়ের কোনো বালাই নেই, কিন্তু খুব সিম্পল হয়তো একটা সুতি শাড়ি পাঞ্জাবি পরে মানুষ বেরিয়ে পড়ছে। এবং এখানে আমরা নাগরিকরা নানা ধরনের পান্তা ভাত বা ইলিশ চালু করলেও কিন্তু সারা বাংলাদেশের মানুষের কাছে বা বাঙালির কাছে এই উৎসব, আমি বলবো, নিজেকে নতুন করে শুরু করার উৎসব। যে কারণে হালখাতার কথা আছে, যে কারণে মেলার কথা আছে, আমি বলবো প্রাণের উৎসব। কিন্তু আজকে বাস্তবতা হলো কোভিডের কারণে এখন আমরা এবছরটা সেভাবে উদযাপন করতে পারছি না। কিন্তু যেটা সঞ্জিদা খাতুন যেটি বলেছেন ছায়ানটের, যে অন্তরে তো উৎসব আছে, নিশ্চয়ই আমরা সেই উৎসব যার যার গণ্ডির মধ্যে আমরা উদযাপন করব। রমজানটাও এসছে একই সাথে একই দিনে, এবং আমি বলবো যে উভয় ক্ষেত্রে আমাদের সংযমের একটা প্রয়োজন আছে। রমজান তো সংযমের কথা বলে, সত্যি সত্যি সংযমটা যেন আমরা পালন করি, সেটা যেন মেনে চলি। এই রমজানে জিনিসপত্রের দাম বাড়ানো থেকে শুরু করে আমরা যেন একটা খাদ্যের উৎসবে পরিণত করি সেহরি আর ইফতারে, সেই জায়গাটা এখন করোনা কাল এবং মানুষের ঘরে অনেক অভাব। মধ্যবিত্ত চাকরি হারাচ্ছে, নিম্নবিত্ত রোজগার কমে যাচ্ছে। সুতরাং এই জায়গাগুলো মানুষের কথা বিবেচনা করে সত্যি সত্যি মানুষের কথা অনুভব করার একটা সময় আমাদের সামনে উপস্থিত হয়েছে। লকডাউনের যে কথাটা আমি বলেছেন, এই যে আমরা যে লকডাউনটা যেটা দিলাম, এটা কতটা বিজ্ঞানসম্মত হলো সেই নিয়ে একটা প্রশ্ন আছে। প্রশ্ন হলো যে পৃথিবীর কোথাও 7 দিন 8 দিনের লকডাউন হয় না, হলে এটা ইনকিউবেশন পিরিয়ড হিসেবে 14 দিন অথবা 3 সপ্তাহ এই ধরনের একটা লকডাউন হয়। সেই বিবেচনায় এটা কেন 8 দিন করা হলো তা আমরা জানি না। আবার লকডাউন দেওয়ার সাথে সাথে প্রথম যারা হাত বাড়ালো তারা হলো সবচেয়ে ধনিক শ্রেণীটা, গার্মেন্টস মালিকরা। তারা হাত বাড়ালো, তাদেরকে প্রণোদনা দিতে হবে, তাদের কলকারখানা খুলে দিতে হবে, তাদের শ্রমিকরা আসবে যাবে, তাদের রপ্তানি বাণিজ্য ঠিক রাখতে হবে। এটার পরে দেখেন এক ধরনের ধোঁয়াশা ছিল, তাহলে কিভাবে চলবে অন্যান্য কিছু, ব্যাংক নিয়ে কি হবে। আপনাকে আমি অন্তত দেখাতে পারি গত 1 তারিখ থেকে 8 ধরনের ব্যাংকিং নির্দেশনা আসছে, তাহলে আপনি আপনার জায়গায় ঠিক থাকতে পারছেন না। পরশুদিন বললেন ব্যাংক বন্ধ, গতকাল আবার এক সার্কুলারে বললেন ব্যাংক খোলা, ফলে কালকে থেকে ব্যাংক খোলা থাকবে। ব্যাংক খোলা থাকলে বিমা সেক্টরকে খোলা থাকতে হবে, এবং এই শেয়ার বাজারও খোলা থাকবে, শেয়ার বাজার আপনি খুলে দিতে বলেছেন। সব কিছু মিলিয়ে এদিকে আবার গণপরিবহন বন্ধ থাকবে, তাহলে মানুষগুলো কি করে যাবে? সব ব্যাংকারের নিশ্চয়ই গাড়ি নেই, সব বিমা কর্মীর নিশ্চয়ই গাড়ি নেই, এবং সব কোম্পানি তাদের শতভাগ কর্মীর জন্য শতভাগ পরিবহন ব্যবস্থা করতে পারবেন না। আপনি মুভমেন্ট পাসের কথা বলেছেন, মুভমেন্ট পাস আপনি আমি স্যার হয়তো করতে পারলাম, আমাদের স্মার্টফোন আছে, যার স্মার্টফোন নাই যিনি চালাতে পারেন না, কিন্তু তার প্রয়োজনটা তো অনেক বেশি হতে পারে। আজকে আমি দেখেছি অত্যন্ত দরিদ্র পরিবারের একজন দম্পতি, তিনি সকালবেলা ছুটছেন সন্তানকে কোলে নিয়ে হাসপাতালের দিকে, এক হাতে মেডিকেল ফাইল, আরেকদিকে সন্তান,
এখন তিনি কোনো গাড়ি পাচ্ছেন না, তিনি কোনো রিক্সা পাচ্ছেন না, ছুটছেন, শুধু ছুটছেন হাসপাতালের দিকে। তাহলে আপনি বলেন এই মানুষগুলোর কি হবে? মুভমেন্ট পাসগুলোর 8টি খাত আর 9টি খাতের কথা বলা হয়েছে, তারা জরুরি সেবা খাতে। তারা কি মুভমেন্ট পাসের আওতায় আসবে, নাকি তাদের জন্য মুভমেন্ট পাসের প্রয়োজন হবে না? নানা ধরনের আমার কাছে মনে হয় দরকারি বা কি, কেউ যদি অসুস্থ হয়ে পড়ে নিয়ে সাথে সাথে এমন একটা যাবে অবস্থা কিভাবে? তৈরি করেছি, ব্যবস্থাপনার সংকট তৈরি করেছে। আমি বরং বলবো, নিশ্চয়ই নাজদিন আমার সাথে একমত হবেন, সারা দেশে আপনি লকডাউন দিয়ে যে বাংলাদেশের বাস্তবতা তা আপনি পারবেন না। যেমন আপনি পারেন এই গার্মেন্টস ওয়ালাদের সাথে। আপনি আজকে বন্ধের দিন বলে, পয়লা বৈশাখের কারণে ছুটির দিন, আপনি কিছুটা লকডাউন দেখতে পেয়েছেন। কাল থেকে দেখবেন কি হয়। অফিস খোলা, শেয়ার বাজার খোলা, ব্যাংক খোলা, বিমা খোলা, হাসপাতাল খোলা। মানুষ রাস্তায় যখন নামবে, স্যার যেটা বলছিলেন, পয়লা বৈশাখ উদযাপন, রমজান উদযাপন, লকডাউনও উদযাপিত হবে। আপনি দেখবেন, আপনি সে উদযাপন আমরা দেখতে থাকবো। তার চেয়ে বরং আপনি এলাকা ভিত্তিক লকডাউন চিন্তা করেন, রেড জোন করেন, গ্রিন জোন করেন, ইয়েলো জোন করেন, যেখানে সংক্রমণ বেশি সেখানে আটকান। সারা দেশ, যেমন অনেক জায়গায় তো লকডাউন নেই আসলে, করোনার প্রকোপ কম, আবার কোনো কোনো জায়গায় বেশি। সুতরাং বাংলাদেশে আপনি লকডাউন দিয়ে একদিকে কেউ বলবে দরিদ্র মানুষের কি হবে, তাহলে আপনি যদি লকডাউনই দেন, বিজ্ঞানসম্মত লকডাউন দেন, করোনা যেমন গণতান্ত্রিক নয়, সে সবাইকে আক্রমণ করছে, লকডাউনে গণতান্ত্রিক হতে পারে না, মেন টু মেন ভেরি করতে পারে না। আর যদি আপনি দরিদ্র মানুষের কথাই ভাবেন, তাহলে আপনি এলাকা ভিত্তিক লকডাউন দেন এবং সেই এলাকার দরিদ্রদের জন্য খাওয়া এবং ওষুধের ব্যবস্থা করেন মানুষের জন্য, তাহলে সেটা অনেক বেশি স্মার্ট লকডাউন হবে বলে আমি মনে করি। সৈয়দ ইস্তেকরেজ, আপনার কাছে আবার আসবো আমি। ডক্টর নাজনীন আহমেদ, শুনতে পাচ্ছেন যেটি সৈয়দ ইস্তেকরেজ বললেন, যে আসলে হালখাতা বা বৈশাখী মেলা এই সময় তো একটি বড় আয়োজন থাকে, উৎসব। আমাদের মনে যদিও এবার উৎসব আছে, কিন্তু সেই উৎসব আমরা উদযাপন করতে পারছি না লকডাউনের জন্য বা সরকারি বিধিনিষেধের জন্য। যে এই সার্বিক পরিস্থিতিতে জনজীবনে, বাঙালির জনজীবনে এই কী ধরনের প্রভাব পড়েছে এবার, বিশেষ করে অর্থনীতিতে? হালখাতা বা বৈশাখী মেলা তো আর হচ্ছে না। সবাইকে নববর্ষের শুভেচ্ছা, রমজানেরও শুভেচ্ছা। আমি যেটা বলছি যে এতক্ষণের আলোচনা এটা স্পষ্ট যে আমরা স্বাভাবিক পরিস্থিতিতে শুধু এই আজকের দিনটি নয়, বিগত বেশ কতদিন ধরেই নাই। ইনফ্যাক্ট গত বছর থেকে যদি আমরা চিন্তা করি, আমরা কিন্তু পুরো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারিনি করোনার প্রথম ঢেউ কাটিয়ে। কাজেই গত বছর যেটা ছিল, আমরা একটা স্বাভাবিক অর্থনৈতিক পরিস্থিতি থেকে চ্যালেঞ্জে পড়েছিলাম। ফলে মানুষের হাতে কিছু সঞ্চয় ছিল, তখন মানুষ চিন্তা করেছে আচ্ছা কষ্ট করে কাটিয়ে দেই একটা দুর্যোগের সময়, তারপরে ভালো দিন আসবে। এবং কেমন করে যেন আমাদের মনে হলো যে প্রথম ঢেউটা কাটিয়ে আমরা বোধহয় আসলে করোনা জয় করতে পেরেছি। সেই মনে হওয়ার মধ্যে আমিও আছি। আমি নিজের মনে হয়েছে যে বোধহয় ওই রকম এফেক্ট আর আসবে না। এবং ভ্যাকসিনেশন শুরু হয়ে যাওয়ার পরে আরো আমাদের মধ্যে আশার সঞ্চার হয়ে গেল। সেই অবস্থায় যখন দ্বিতীয় ঢেউটি এসেছে, তখন কিন্তু সাধারণ মানুষের হাতে কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক অবস্থার যে পয়সা সঞ্চয়, সেটা কিন্তু আর হয়নি। ফলে বিশেষ করে আমি বলবো যে অতি দরিদ্র যারা, ধরেন দিনমজুর, ফেরিওয়ালা, তারা হয়তো দিন আনে দিন খায়, পরিস্থিতি চললে তাদের সেই দিনের ইনকামটা হয়ে যায়। কিন্তু যারা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করতেন, যারা পুঁজি হারিয়েছিলেন, তারা তো পুরো আর উঠে আসতে পারেন না। তারা অনেক জায়গা থেকে ধার করেছেন, কেউ ব্যাংকের থেকে লোন নিয়েছেন। এখন যদি তারা ব্যবসা করতে না পারেন, তাহলে এটা তারা ফেরত দেবেন কি করে? অনেকে বলছেন যে আমার ফেরত দেওয়ার সময়টা বাড়িয়ে দেওয়ার জন্য। অনেক জায়গায় শুনেছি যে ব্যাংক বলছে যে ঠিক আছে আমি 5 বছর বাড়িয়ে দিতে পারি, কিন্তু এই যে স্টিমুলাস প্যাকেজ, সেটার নিয়মে বলা হচ্ছে যে প্রথম বছরটার জন্য ওই যে সাবসিডি যেটা 4% বা 5% সেটা দিবে, কিন্তু এরপরের বছরগুলো যদি কাটায় কেউ, সেটা জাস্ট রেগুলার নিয়মে যেভাবে আপনার সুদের হার হয় সেভাবে হবে। তাইলে সময় দেওয়াটাতে আসলে কোনো উপকার হবে না, একটা বড় সুদের হার হয়ে ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং মোট কথাটা হচ্ছে যেটা, সেটা হলো যে আমরা আগের বারের থেকেও কিন্তু এবার একটা বড় চ্যালেঞ্জে পড়েছি। এখন অনেক নিম্ন মধ্যবিত্তের হাতে কিন্তু সঞ্চয়ের টাকা কম। সেই অবস্থাতে আমি তো শুধু লকডাউন বলি না, আমি বলি যে আচ্ছা আফটার লকডাউন কি, ধরলাম 7 দিন একেবারে ঠিক আছে, ধরলাম যে যেগুলো লুজ ঢিলাঢালা আছে এগুলো যদি বন্ধ করে দিত, ধরেন সব ফ্যাক্টরিও বন্ধ করে দিত, 7 দিন পরে কি করোনা চলে যাবে? হয়তো একটু প্রভাব কমবে। আমরা যদি আবার মাস্ক ছাড়া হেলে দুলে বের হতে থাকে, আবার এটা বাড়বে, আবার থার্ড রাউন্ড আসবে। আমাদের বুঝতে হবে যে আমরা যা শুনছি, আমি ডাক্তার না, বিশেষজ্ঞ না, কিন্তু আমরা যা শুনছি যে এই ভ্যাকসিন পুরা কার্যকর হলেও এটা কিন্তু 80%-এর জন্য কার্যকর হবে। তাও এখন পর্যন্ত আমরা জনসংখ্যার 3%-কে কাভার করেছি। তো যতদিন না পর্যন্ত জনসংখ্যার পুরোটাকে কাভার করতে পারি, মানে যাদের যদি শিশু, এখন অবশ্য শিশুরাও আক্রান্ত হয়, এবং
আমরা যতদিন না পর্যন্ত এমন একটা ভ্যাকসিন পাই যেটা প্রায় 99% কার্যকর বা 100%, ততদিন আমাদেরকে করোনার সাথে বাস করতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। কাজেই আমার প্ল্যান দরকার। এই যে লকডাউনের সময় যেমন আমরা প্ল্যানের কোনো কিছু আগামাথা বুঝতে পারছি না, বিয়ন্ড লকডাউন কি সেটা আজকে যদি আমি ঠিক না করি, তাহলে 7 দিন পর থেকে কি আমরা সবাই মনে করব যে সব ঠিক হয়ে গেছে, বাইরে চলে যাব? কাজে আমাদের এখন প্ল্যানটা দরকার। অর্থনীতির যে ক্ষতি ঝুঁকির মধ্যে আছে, এই যে অনেক নারী উদ্যোক্তাকে আমি জানি তারা বৈশাখকে ঘিরে তাদের অনেক কিছু কিন্তু উৎপাদন করে ফেলেছেন, কারিগরকে তারা পয়সা দিয়ে ফেলেছেন বা বাকিতে আছেন, ওনারা তো বিক্রি করতে পারেন নাই। কারণ আমি নিজে যদি বলি, আমি তো এবার কোনো বৈশাখের শাড়ি কিনি নাই, আমি আগের বছরের শাড়ি পরে বা তার আগের বছরেরটা পরেছি। কেন? কারণ হচ্ছে যে আমি এই শাড়ি পরে যে উদযাপন, সেই উদযাপনটা তো আসলে আমরা করছি না, করতে যাচ্ছি না। ফলে স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে কিন্তু সেই কেনাকাটার প্রবণতাটা নাই। এর প্রভাবটা সুদূর প্রসারী। অনেক কারিগর আছেন, শিল্পী আছেন, তারা হাত পাততে পারেন না, তারা যে খাদ্যের লাইনে দাঁড়াতে পারবেন না। সুতরাং ইশতিয়াক ভাই যেমন বলছিলেন, বা আমি কয়েকদিন ধরে আমার ফেসবুক স্ট্যাটাস সব জায়গায় বলার চেষ্টা করছি, যে আমাদের একটা 1 বছরের পরিকল্পনা করা উচিত। স্বাস্থ্যবিধি আমরা কি করে মানব, কি করে করোনার সাথে সাথে আমাদের জীবন জীবিকার ব্যালেন্স করার জন্য কঠোরভাবে স্বাস্থ্যবিধি আরোপ করব, এবং প্রয়োজনে যেটা ইশতিয়াক ভাই বললেন যে কোথাও যদি বেশি দেখা দেয় তাহলে সেই এলাকায় আমি একটা লকডাউন সাময়িক করে দিয়ে ওই এলাকাটাকে আমি ঠেকাবো। এইভাবে একটা প্ল্যান যদি না করা হয়, আগামীতে কিন্তু অর্থনীতির অবস্থা নিয়ে আমাদের রিয়েলি দুশ্চিন্তায় পড়তে হবে। আমরা খুব ভালো করছিলাম, মানুষের হাতে সঞ্চয় ছিল, কিন্তু দরিদ্র মানুষের হাতে এখন সঞ্চয় কমে এসছে। এই বাস্তবতা আমাদেরকে মাথায় নিতে হবে। ডক্টর নাজনীন আহমেদ, আমরা একটা বিরতি নেব, বিরতির পর আবার আসব। দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, যেটি ডক্টর নাজনীন আহমেদ বলছিলেন যে একটি সমন্বিত উদ্যোগ থাকা প্রয়োজন ছিল। গত 1 বছরে আমরা করোনাকালীন সময় আমাদের অর্থনীতি কিভাবে চলবে, জনজীবন কিভাবে চলবে, আমরা কিভাবে চলবো, স্বাস্থ্যবিধি কীভাবে মানতে হবে, সব মিলিয়ে একটি সমন্বিত ব্যবস্থাপনা আসলে দরকার ছিল। সেখানে ঘাটতি হলো কেন, বা কেন সেটি গড়ে উঠতে পারেন, এর ব্যর্থতাই বা কার? ধন্যবাদ। ডক্টর নাজনীন আহমেদ চমৎকার একটি সুপারিশ করেছেন, পরামর্শ দিয়েছেন। সরকারের কানে পৌঁছলে ভালো, না পৌঁছলে বিপদ। কারণ বঙ্গবন্ধু কারাগারের রোজ নামচাই বলেছিলেন, নেতারা ভুল করলে জনগণ কষ্ট পায়। আমরা কষ্ট পাচ্ছি নেতৃত্বের ভুলের কারণে। এবং তার আগেই ইশতিয়াক রেজা খুব সুন্দর করে বললেন যে ম্যানেজমেন্টের সমস্যা, দেশ চালানো, প্রশাসন, সংকট মোকাবেলা সবই কিন্তু ব্যবস্থাপনায় ঘাটতির ত্রুটি জনগণের কষ্ট দুঃখ বাড়ায়। আমরা সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। বাংলাদেশে যখন প্রথম গত বছর 8ই মার্চ 6 জন করোনা আক্রান্ত হলো, তখন থেকেই সরকারের এই সম্পর্কে একটু ভাবনা চিন্তার দরকার ছিল। কারণ পৃথিবীতে এর আগে কিন্তু মহামারী অতিমারী এসেছে, কোনোটাই কিন্তু স্বল্পস্থায়ী নয়, এবং কোনোটাই কিন্তু চিরতরে নির্মূল হয়নি। অর্থাৎ গতকাল একটা বেসরকারি টিভিতে আলোচনা শুনছিলাম, স্ক্রলে লেখা দেখলাম, করোনাও কি বাড়ি যাবে মানুষের সঙ্গে। স্ক্রলটা ভুল বাংলা, করোনা বাড়ি গেলে তো বাঁচি, কিন্তু যেটা কথা হওয়া উচিত ছিল মানুষের সাথে কি করোনা মানুষের বাড়ি যাবে কিনা, করোনা বাড়ি গেলে তো মহা খুশি আমি, করোনা বাড়ি যাবে না। এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই আমাদেরকে সতর্ক করেছেন যে বেশ কবছর ভোগাবে, তারপরে থাকবে ওই কলেরা, টাইফয়েড, বসন্ত, এই ধরনের মতো, ফ্লু মতো থাকবে। কিন্তু এই নীতিটি সরকার করেনি। আর তথাকথিত তার টেকনিক্যাল কমিটি, তাও আমরা টকশোতে অনেক বলা বলির পরে, টেকনিক্যাল কমিটি নয়, এটাকে প্রশাসনিক ভাষায় আমার কাছে রবার্টস রুলস আছে, সেই ভিত্তিতে বলছি এটাকে এটা টেকনিক্যাল কমিটি বললে হবে না,
এটাকে অ্যাকশন কমিটি বা অন্য কিছু কমিটি করা উচিত ছিল, এবং যাদেরকে বিশেষজ্ঞ রেখেছে তার চাইতেও বিস্তৃত করা উচিত ছিল আর কি। করোনা ব্যবস্থাপনা কমিটি হওয়া উচিত। খুবই করোনা নাই তো আমাকে টেকনিক্যাল কমিটি, পরামর্শ কমিটি বলে তাদের পরামর্শ তো নিচ্ছে টেকনিক্যাল না। কমিটি যা বলে তাও শোনে না সরকার। কারণ সরকার কার কথা শোনে? আমলাদের কথা শোনে। আমলারা জনবিচ্ছিন্ন, তারা ফাইলপত্র বোঝেন, ইয়েস স্যার, গুড স্যার, নো স্যার, এই সমস্ত বোঝেন, এবং বঙ্গবন্ধুকে এরা ভুগিয়েছেন। এবং কদিন আগেই আমি অ্যাডমিনিস্ট্রেটিভ ফিলসফি অফ বঙ্গবন্ধু একটি প্রবন্ধ কিনোট পেপার হিসেবে পড়েছি। আমার গবেষণা আমি দেখেছি যে বঙ্গবন্ধুকে আমলারা কী পরিমাণ ভুগিয়েছেন, বর্তমান প্রধানমন্ত্রীকেও ভোগাচ্ছেন, তাকে ভুল পরামর্শ দিয়ে ভুল তথ্য অবহিত করে। তো কাছে তারা কিন্তু রাষ্ট্রের বা জনগণের কাজ করছেন না। তো এখন লক্ষ্য করুন, আমার সংবিধানের ৭(১) ধারায় স্পষ্ট বলা আছে প্রজাতন্ত্রের মালিক জনগণ। যদিও প্রজাতন্ত্র শব্দবন্ধটির সঙ্গে আমি একমত নই, এটা ভুল হয়েছে। আমি প্রজা নই, আপনি আমি, আমরা নাগরিক, এটা ভুল বাংলা হয়েছে, মানে আক্ষরিক অনুবাদ হয়েছে, বিষয়ভিত্তিক অনুবাদ হয়নি। আমার সংবিধানের শিরোনামও ভুল আছে, ওই ধরনের আক্ষরিক অনুবাদ করা হয়েছে যাকে। তো সেটা বিষয় আজকে নয়। এখন কথা হচ্ছে এই যে একটি বছরের বেশি আমরা ক্রান্তিকাল পেরিয়ে এলাম, আমার তো কিছুই শিক্ষা নেইনি। হেগেল তো বলেছেন, দ্য লেসন অফ হিস্ট্রি ইজ দ্যাট নোবডি লার্নস ফ্রম হিস্ট্রি। তো আমার সরকার কিছুই শেখেননি। তার প্রমাণ স্বাস্থ্য খাত কি নড়বড়ে একটি খাত। অবশ্য বাংলাদেশের সব খাতই নড়বড়ে এখনও বলা যায়, কোনো গণতন্ত্রায়ন কোনো প্রতিষ্ঠানেরই হয়নি। স্বাস্থ্য খাত কি উন্নতি করতে পেরেছি? মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনার কাছে করজোরে আমি নিবেদন করে একটি প্রশ্ন করতে চাচ্ছি, আমি একজন সামান্য নাগরিক, যে আপনি কি করেছেন আপনার খাত এই ১ বছরে? কতটুকু শক্তপোক্ত হয়েছে, কতটুকু এগেছে, আপনি উত্তর দিতে পারবেন না। তো এখন ওই যে সৈয়দ ইশতিয়াক রেজা দেখলো যে ছোট শিশুকে কোলে নিয়ে বাবা ছুটছেন এবং আইসিইউ পাচ্ছে না, হাসপাতালেও মানুষ জায়গা মরে নেই। যাচ্ছে, অক্সিজেন পাচ্ছে না, মরে যাচ্ছে। এই দায় কিন্তু সরকারকে নিতে হবে। ওই যে সূরা ইমরানে বোধহয় বলা আছে যে আল্লাহ সব কিছুই দেখছেন। তো মানুষকে কিন্তু, এবং যারা, এমনকি মেষ পালককে পর্যন্ত জিজ্ঞাসা করা হবে, তোমার অধীনে 10টি মেষ ছিল, একটিকে ভালো মতো পানি খেতে দাওনি, তুমি কেন দাওনি? হাসরের মাঠে বিচার হবে। এটা ইসলামের নির্দেশ। ইসলাম নিয়ে তো অনেক কিছু উচ্চকণ্ঠ হই, কিন্তু ইসলামের চেতনা কি ধারণ করি? সরকারকে দায়বদ্ধ হতে হবে। বাংলাদেশে নাই, কিন্তু একজনের কাছে দায়বদ্ধতা নিশ্চিত করি। তো নীতিটি কিন্তু চাই। আমি গতকাল প্রধানমন্ত্রী যে ভাষণ দিয়েছিলেন, বেশ বাচনিক উচ্ছ্বাস দেখিয়েছেন, আমি ধন্যবাদ দেব। অভয় দিয়েছেন, আশ্বাস দিয়েছেন, আমি ধন্যবাদ দেব। কিন্তু আমি তো শুনতে চেয়েছিলাম যে কোভিড বা করোনা নিয়ে আপনার সরকারের কি নীতি আছে, আমাকে আশ্বস্ত করুন। আপনি কি করতে চান, কি পরিমাণ অর্থ আপনি বিনিয়োগ করবেন, আপনার লক্ষ্য কি, আপনার উদ্দেশ্য কি, জনগণের জন্য আপনি কি করবেন? কিছুই তো পেলাম না আমি। বাইবে কিছু কথা পেলাম। আমলারা যা বলে দিয়েছেন তা তো দোষ না। তা আমলারা তো ওইভাবেই চিন্তা করেন আর কি। তো সেই জন্যেই বাংলাদেশ কিন্তু 2 ধরনের সংকটের মধ্যে আছে। একটা হলো বাস্তবিক সংকট, আর একটা হচ্ছে তা মোকাবেলা করতে ব্যর্থ হওয়ার সংকট। এবং বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা নেতৃত্বের সংকট। স্যার, আপনার কাছে আবার আসবো আমি। সৈয়দ ইশতিয়াক রেজা, যেটি স্যার বলছিলেন যে আসলে বাংলাদেশ একটি ভালোই সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, আপনার কাছে যদি নির্মমভাবে জানতে চাই যে লকডাউন যে শর্ত সাপেক্ষে যেটি দিল, কঠোর সর্বাত্মক লকডাউন বলছে, আসলে এটা কি সত্যিকার অর্থে এটাকে কি বলা যায়? যেসব শর্ত দিয়েছে তাতে কি লকডাউনের কোনো বাস্তবতা আছে? না, লকডাউন যেমন সরকার সর্বাত্মক লকডাউন বলছে, কঠোর লকডাউন বলছে, লকডাউন কি কোথাও কমল হয় নাকি? লকডাউন মানে তো করোনা মোকাবেলার জন্য, মহামারী মোকাবেলার জন্য লকডাউনের যে প্রসেস, সেটা তো একটা বিজ্ঞান ভিত্তিক সলিউশন, তাই না? আপনাকে এই করা যাবে, এই করা যাবে না। প্রথম কথা হলো যে সংক্রমণ কমানোর জন্য মানুষের যোগাযোগটা কমিয়ে ফেলা, সেটার জন্যই লকডাউনটা। কিন্তু লকডাউন করে আপনি
কি করতে পেরেছেন, যেটা ডক্টর নাজনীন বলছেন, আপনার অ্যাসেসমেন্টটা কোথায়? আগের লকডাউন, আগের ব্যবস্থাপনার একটা অডিটিং করা, যে মূল্যায়ন করা যে আমি কতদূর অ্যাচিভ করতে পেরেছি। আরেকটা হলো যে আমি কি অ্যাচিভ করতে চাই আগামী, আমার টার্গেটটা কি, লকডাউনের মধ্যে আমি কি টার্গেট নিতে চাই। আপনি যদি প্রোঅ্যাক্টিভ ফ্যাশনে কাজ করেন, রিয়েক্টিভ ফ্যাশনে কাজ করতে চান, তাহলে আপনি কিন্তু এই ধরনের ভুলগুলো করতে থাকবে, যেটা স্যার বলছিলেন। দেন আপনি বললেন যে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। আমি আপনার এখানে আসার আগে শুনে আসলাম যখন বিশেষ বিবেচনায় কয়েকটি দেশের সাথে ফ্লাইট চলবে, তাহলে বিষয়টা দেখেন, তাহলে এটা বিষয়টা ব্যাংক সম্পর্কে হ্যাঁ, গতকাল আমি আপনাকে কয়েকটা উদাহরণ দেই। গত সপ্তাহ ধরে ব্যাংকিং খাতে কি ঘটেছে? প্রথম প্রজ্ঞাপন, রোস্টারিং পদ্ধতি থেকে 10টা থেকে 4টা পর্যন্ত ব্যাংক চলবে, প্রথম প্রজ্ঞাপনে বলা হলো। দ্বিতীয় বিজ্ঞাপনে বলা হলো সীমিত পরিসরে 10টা থেকে 12:30 চলবে। তৃতীয় প্রজ্ঞাপনে বললো সীমিত পরিসরে 10টা থেকে 1:30 পর্যন্ত চলবে। চতুর্থ প্রজ্ঞাপনে বললো কঠোর লকডাউনে ব্যাংক বন্ধ থাকবে। পঞ্চম দফায় বলা হলো শুধু আমদানি রপ্তানি এলাকায় খোলা থাকবে। ষষ্ঠ দফায় এলাকায় বলা হলো 8 দিনের ছুটিতে গ্রাহকদের টাকা তোলার হিড়িক পড়ে গেছে, কারণ ব্যাংক পড়ে যাবে, তাই তাড়াহুড়া করে আবার বলা হলো যে ব্যাংক খোলা থাকবে। তাহলে বিষয়গুলো দেখেন, এটা তো একটা ম্যানেজমেন্ট, আসলে এটা একটা জনস্বাস্থ্য সমস্যা। এখানে জনগণকে সম্পৃক্ত করে আপনার কর্মকৌশল ঠিক করতে হবে। এই যে বলছেন ভিকটিম ব্লেমিংয়ের মতন, জনগণ মাস্ক পরে না, জনগণ সামাজিক দূরত্ব মেনে চলছে না, এটা তো এইভাবে হবে না। আপনি তো মানুষের কাছে আপনার বার্তাটা পৌঁছাতে পেরেছেন কি? আপনি কি সেই ধরনের কোনো যোগাযোগ করতে পেরেছেন মানুষকে, যে মানুষ এই কথাগুলো শুনবে বা মানবে? আমার কাছে মনে হয় যে এই জায়গাটায় আমরা একটা বড় ধরনের ভুল করেছি। আমরা বিরাট বিরাট মেশিন কেনার ক্ষেত্রে ব্যস্ত হয়ে যাই, বড় হাসপাতাল বানাতে চাই, কিন্তু কমিউনিটি মোবিলাইজেশন বলে যে একটা শব্দ আছে, যে মানুষের মাঝে গিয়ে স্বেচ্ছাসেবকরা বোঝাবে মানুষকে, বিশেষ করে বেশি সংক্রমিত এলাকায়, যে আপনার এলাকায় সংক্রমণ বেশি, আপনি মাস্ক পরে থাকবেন, দূরত্ব বজায় থাকবেন, প্রয়োজন না হলে ঘরের বাইরে যাবেন না, স্যানিটাইজার ব্যবহার করবেন, সাবান দিয়ে হাত ধুবেন। এই মেসেজটা তো, আমরা কমিউনিকেশনের ছাত্র, বলা হয় ইন্টারপার্সোনাল কমিউনিকেশন সবচেয়ে বেশি ইফেক্টিভ কমিউনিকেশন, মানুষকে গিয়ে বোঝানোটা। তো সেই মানুষকে গিয়ে বোঝানোর দায়িত্বটা কার? আপনাকে স্বেচ্ছা বাহিনী তৈরি করতে হবে, রাজনৈতিক দলকে স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করতে হবে। বঙ্গবন্ধুর আমরা যদি জীবনীটা দেখি, উনি দাঙ্গার সময় স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তুলে মানুষের কাছে গিয়েছে যে আপনি ঘরের বাইরে এই সময় বের হবেন না, অথবা আপনার বাড়ির পাশে যে হিন্দুটা আছে সে আপনার প্রতিবেশী, তাকে আপনি মারবেন না। তো এইগুলো তো এই কাজটা অনেক, এখানে কত টাকা খরচ হয় স্যার আপনি আমরা বলুন। আর আমরা আছি আইসিইউ কিনতে হবে, তার মধ্যে সেই নির্দেশনাও বাস্তবায়ন হয়নি। 10 মাস আগে প্রধানমন্ত্রী একনেক সবাই বললেন যে দেশের সব জেলায় হাসপাতালগুলোতে, মানে সরকারি হাসপাতালে আইসিইউ হবে। তাহলে আজকে সবচেয়ে সংক্রমিত 31টি জেলার মধ্যে 15টি জেলা আইসিইউ নাই কেন? বলা হলো সব হাসপাতালে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ থাকবে, তাহলে এখন 38টি জেলায় কেন অক্সিজেন সরবরাহ নাই? ইউনিসেফ বললো তারা 30টি অক্সিজেন প্ল্যান্ট দিতে চাই, মাত্র একটি কেন বসলো? যেটা ডক্টর নাজনীন বলছিলেন, আমরা ধরেই নিয়েছিলাম আমরা করোনাকে জয় করে ফেলেছি, এবং একটা আত্মতুষ্টি ছিল আমাদের ভিতরে। আমরা কখনো পরিস্থিতিকে বিজ্ঞান ভিত্তিক কোনো বিশ্লেষণ করি নাই, ব্যবস্থাপনার জায়গা থেকে অটুট রাখার চেষ্টা করি নাই, এবং ফলে আজকে করোনার শুরুতে যে হাহাকার ছিল, আজকে সে হাহাকারটা আরও বেড়েছে। আইসিইউ নাই, অক্সিজেন নাই, এখন তো মনে হচ্ছে হাসপাতালে বেডও নাই, হাসপাতালে চিকিৎসা নেই। করোনার নমুনা পরীক্ষার কথা যদি ধরেন, সংক্রমণের হারটা আমরা যেটা দেখতে পাচ্ছি 23%, 22%। আপনি যদি পরীক্ষা করেন 16 কোটি মানুষের দেশে 1 লাখ করে প্রতিদিন, তাহলে রেটটা কোন জায়গায় যাবে? শুধু সেটা একবার ভাবেন। ইংল্যান্ডে প্রতিদিন 500,000 টেস্ট হচ্ছে, আমেরিকাতে 1 বিলিয়ন টেস্ট হচ্ছে, আপনি কতটুকু টেস্ট করছেন? পরীক্ষাটার সংখ্যাটা একবার হিসাব করেন। আমার কাছে মনে হয় যে আমরা এই যে এক ধরনের ট্রায়াল অ্যান্ড এররের চিন্তাভাবনা করছি, এটার ভিতর দিয়ে যাচ্ছি, একটা বিজ্ঞানভিত্তিক সলিউশন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন তাদের কথা অনুযায়ী, আমরা কিন্তু বিশেষজ্ঞ নেই, আমরা কথা বলি তাদের সাথে, তাদের কাছ থেকে শিখি আমরা। আমার কাছে মনে হয় যে করোনা এমন কোনো বিষয় নেই আপনি প্রশাসনিক পদক্ষেপে সেটাকে দমন করতে পারবেন। করোনা একটা রোগ, একটি বিজ্ঞানের মাধ্যমে এর সমাধান করতে পেরেছি। আমরা টিকাদান ব্যবস্থাপনা দেখলাম খুবই উন্নত, কিন্তু সেটা তো মাত্র 3% মানুষ পাচ্ছে। বাকি যে 97% মানুষকে কিভাবে স্বাস্থ্যসেবা দেবেন, কিভাবে আপনি তাদেরকে সংক্রমণ থেকে দূরে রাখবেন, তার একটি বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে চিন্তাভাবনা করা দরকার। ইউ শুড বি স্মার্ট এনাফ টু হ্যান্ডেল ভেরি স্মার্ট ডিজিজ। করোনা কিন্তু ভয়ঙ্কর স্মার্ট ডিজিজ, সে কোনো না কোনোভাবে সে কিন্তু আপনাকে আক্রমণ করছে, সে কখনো সক্রিয় হয়ে উঠছে, নানা ধরনের ভেরিয়েন্ট নিয়ে আমাদের সামনে উপস্থিত হচ্ছে।
আপনার ভেরিয়েন্ট কি? বাংলাদেশ ভেরিয়েন্ট লকডাউনের? কৌশলটা কি লকডাউনের সেটা এক বাংলাদেশ ভেরিয়েন্ট আবিষ্কার করেছি, এর আগে একটা সাধারণ ছুটি আবিষ্কার করছিলাম। এগুলি দিয়ে হবে না। সৈয়দ ইস্তেকরিজা, আপনার কাছে আবার আসবো আমি। ডক্টর নাজনীন আহমেদ, যেটি ইস্তেকরিজা বললেন যে ভেরি স্মার্ট ডিজিজ, তার স্মার্টটি তাকে দমন করা বা তাকে প্রতিরোধ করার কি কৌশল আছে আসলে? আর যেটি নেওয়া হচ্ছে সেটি তো জনসম্পৃক্ততার অনেক অভাব রয়েছে, যেটি উল্লেখ করেছেন তিনি। আসলে এই সার্বিক বিষয় যে সমন্বয়হীনতা, সে কারণেই কি মানুষের ভোগান্তি বেড়েছে? বিষয়টাকে এভাবে বলি, প্রফেসর আনোয়ার খুব সুন্দর করে বলেছেন, ইশতিয়াক ভাই খুব সুন্দর করে বিশ্লেষণ করেছেন। বিষয়টা হলো, আমরা এখানে আসলে তিনজনের, আমরা কেউ কেউ কিন্তু আমরা চিকিৎসক বা স্বাস্থ্যের আমরা চিকিৎসক নই আমরা, সুতরাং রোগটাকে আমরা যা বুঝতে পারছি এটার গতি প্রকৃতি ক্যারেক্টার সেটা হচ্ছে ওনাদের মাধ্যমে। সেই জ্ঞানে আমরা বুঝতে পারছি যে আমি যেটা আগে বলেছি যে আমার করোনার সাথে থাকতে হবে। এখন করোনার সাথে যদি আমার থাকতে হয়, কারণ আমার বুঝতে হবে আমার এই বাকি 97% লোককে আমি কবে আনবো টিকাদান কর্মসূচিতে, আন্তরিকতা সত্ত্বেও। এইখানে আমরা কেউ কিছু বললে মনে হয় কি যে একটা সমালোচনা করে ওইটাতেই মনোযোগ চলে যায়। আসলে এটা তো বাস্তবতা। বাস্তবতা হচ্ছে এই বাকিদেরকে কবে নাগাদ আনতে পারবো, এই যে এখন টিকা দিবে না, ওইটা আবার অন্য জায়গা থেকে আনতে হবে, কি কি সব ব্যাপার, এটা আমি সলভ করব কতদিনে, এই একটা প্ল্যান। তাহলে আমার অতদিন হচ্ছে মিনিমাম টিকার ব্যাপার। টিকার পরেও আসলে এখনকার যে টিকাগুলো অন্তত বাংলাদেশে যেটা এসেছে, বলা হচ্ছে এটা পুরো প্রোটেকশন যেহেতু আমাকে দিবে না, তাহলে আমি এই বিয়ন্ড লকডাউনের পরিকল্পনাটা এখনই দরকার। এবং এই পরিকল্পনায় যেটা থাকতে হবে যে আসলে যদি আমি লকডাউন প্ল্যানই করি, ঠিক আছে, সরকার বলল যে লকডাউন, সেটা একটা প্রোটোকল আছে, ইশতিয়াক ভাই বললেন যে আন্তর্জাতিক প্রোটোকল আছে, হোয়াট লকডাউন মিনস, সেটাই যদি হয়, সেটা করতে হলে কিন্তু আমাকে আবার চিন্তা করতে হবে বাংলাদেশের 20% মানুষ স্বাভাবিক অবস্থাতেই দরিদ্র, এখন সেটা আরো বেড়েছে। তাহলে আমি যদি ধরি 16 কোটি 17 কোটি, যেইটাই ধরি আমার জনসংখ্যা, তার 20% মানে প্রায় 4 কোটি মানুষ, তারা নর্মাল অবস্থায় দরিদ্র। এর মধ্যে 11%, মানে মোট জনসংখ্যার 11% আবার অতি দরিদ্র, মানে প্রায় 1,70,00,000 মানুষ। তাহলে আমি লকডাউনে যদি দিয়ে এমনও হয় এক জায়গায় যদি আমার 30 লাখ মানুষ যদি অতি দরিদ্র থাকে, তাহলে আমি তাকে সাহায্য সহযোগিতা কিভাবে দিব? এটা ঠিক 7 দিনে তার খাদ্য সমস্যা হবে না, কিন্তু আমার কথা হচ্ছে 7 দিনে করোনাও প্রতিরোধ হবে না। তাইলে আমার তো 7 দিনের লকডাউন যতটা বুঝি আমাদের জ্ঞানে দিয়ে কাজ হবে না। আমার সর্বোচ্চ এখন মনোযোগ দিতে হবে যে আমরা যেন কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলি। আমি একটা প্রস্তাব করেছি এক জায়গায় যে আমাদের যারা প্রতিনিধি আছেন লোকাল গভর্নমেন্ট প্রতিনিধিরা যদি তার এলাকায়, যেটা ইশতিয়াক ভাই বললেন যে ম্যান টু ম্যান যে কমিউনিকেশন, সেটার মানে কিন্তু জনসভা ডেকে কমিউনিকেশন না। উনি যেটা বলেছেন যে ভলান্টিয়ার গ্রুপ থাকবে যারা লেস কাছে যে কিন্তু মাইকিং এর মাধ্যমে নিজেরা মাস্ক পরবে লোকাল গভর্নমেন্টের লোকজন, এবং সেটার মাধ্যমে প্রচারণা চালাবে। আমার একটা প্রশ্ন প্রায়ই আসে, আমি জানি না ইশতিয়াক ভাইয়ের কাছে অ্যান্সার আছে কিনা। গত বছর শুনেছিলাম একটা ঘোষণায় যে আমাদের সব সংসদ সদস্যদেরকে 20 কোটি করে টাকা দেওয়ার কথা, যেটা তারা তাদের এলাকার উন্নয়ন কাজে ব্যবহার করবেন, সো দ্যাট সেখানে কিছু এমপ্লয়মেন্ট জেনারেটেড হয়। আমার জানা মতে এটা, মানে যতদূর জানি, এটা নিশ্চয়ই ডিস্ট্রিবিউটেড হওয়ার কথা, না হলেও সেটা আমার অজানা আসলে, বা আমার জানায় ভুল থাকতে পারে। যদি এই বাজেটটা বরাদ্দ থেকে থাকে, হ্যাঁ, এটা অবকাঠামো উন্নয়নে বলা হয়েছিল, তো এটা যদি এখনো ব্যয়িত না হয়ে থাকে বা ডিসবার্সমেন্ট না হয়ে থাকে, এটার একটা অংশ কিন্তু অ্যাওয়ারনেস রেজিং এ, কমিউনিকেশনে অ্যালোকেট করা যায় এখনই। আমি মনে করি এটা বেশি জরুরি। স্বাস্থ্য ঝুঁকি নিয়ে একটা অর্থনীতি চলতে পারে না, তাদের নিজেরাও ঝুঁকিতে আছেন, সেই অবস্থায় আমাদের করে ভাবতে হবে। নাজনীন আহমেদ, আমরা আর একটা বিরতি নিব। দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসটিভির রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর নাজনীন আহমেদ, যেটি নিয়ে আমরা কথা বলছিলাম, বাংলা নববর্ষ এবং লকডাউনে জনজীবন, আপনি যেটি বলছিলেন যে আসলে একটি অর্থনৈতিক প্রবাহ ধরে রাখার জন্য স্থানীয় সরকারকে ব্যবহার করে বা তাদের কাছে যে বরাদ্দ, সেটিকে বিশেষ করে সচেতনতা বাড়ানোর উপর বেশি জোর দিতে হবে লকডাউনের চাইতে। আর কি সমন্বিত পরিকল্পনা আছে? আপনি যেটি সৈয়দ ইস্তেকরিজ এর আগে উল্লেখ করেছেন যে আমাদের এই লকডাউনে তো মানুষকে নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে, যেটি মুভমেন্ট পাসের কথা বলা হচ্ছে। আসলে এই সব কিছু মিলিয়ে যে নির্দেশনা জারি করছে, সেটি আরও বেশি জটিল মনে হচ্ছে না মানুষের কাছে?
না সেটা তো জটিল, মানে ইশতিয়াক ভাই যতগুলা কথা বলছেন, শুধু এরও যদি আমরা বলতে থাকি আমরা লিস্ট আরো বাড়াতে পারবো যে কত কিছু কত রকমের। আমরা সেই সমালোচনা আলোচনা সেইখানে যদি, সেটা তো করা হয়েছে। আমার কথা হচ্ছে যে আমরা শুধু লকডাউনের মধ্যেই আসলে যেন না থাকি। আমি অর্থনীতিটুকু বুঝি, আসলে অর্থনীতির জন্য এটা বলছি তা কিন্তু না। অনেকে বলেন জীবন ও জীবিকার, বা আমরাই বলি যে জীবন ও জীবিকার একটা দ্বন্দ্ব। এখন এই জীবিকা দিয়েও কিন্তু আবার জীবনের দ্বন্দ্ব তৈরি হয়ে যেতে পারে যদি আমার একটা এমনই হয় যে আমি আসলে এটা বিয়ন্ড আমার কন্ট্রোলে চলে যাচ্ছে। কারণ যদি মাস্ক না পরে, স্বাস্থ্যবিধি না মানে, তাহলে 7 দিনের লকডাউনে বা 15 দিনের লকডাউন দিয়ে আমি কিছুটা স্তীমিত করতে পারবো, আবার এটা কিন্তু চলে আসবে। কাজেই সেই জায়গাতে আমার যদি খাদ্য সাহায্য আমি এর সাথে দিতে না পারি, কারণ এটা আমার সাধারণ মানুষকে 2 দিন 4 দিন 5 দিন তারা চলতে পারবে তার সঞ্চয় থেকে, এরপরে কি? এবং যদি উৎপাদন ব্যবস্থা ঠিকভাবে না চলে তাহলে সাপ্লাই সংকট হয়ে কিন্তু জিনিসের দাম বাড়তে পারে। আবার আমাদের মতো যারা কিছুটা কেনাকাটা করতে পারি, আমরা যারা কেনাকাটা করছি না, তাদের যার জন্য কিন্তু আমার চাহিদার সংকট হয়ে অর্থনীতিতে স্থবিরতা আসবে, এবং সেটা তখন মানুষের যদি অভাব থাকে তাতেও কিন্তু তারা জীবনের শঙ্কায় পড়ে। কাজে এই বছর কিন্তু জীবিকাটি কেবল জীবিকার সংকট নয়, জীবিকার মাধ্যমেও আবার জীবনের সংকটের আশঙ্কা আছে। সেটা হয়তো স্লোলি হয়, সেটা আস্তে আস্তে হয়। মানুষ চিকিৎসা ঠিক মতো করাতে পারে না, যাদের মানে টার্মিনাল ডিজিজ আছে বা যাদের খুব এমন অসুস্থতা আছে যেটার জন্য ওষুধ খেতে হয়, ওষুধ খাওয়া তারা হয়তো কমিয়ে দিবেন, অপুষ্টিতে ভুগবে অনেকে। একটা মা যিনি সন্তান প্রেগনেন্ট আছেন তার হয়তো যত্নটা হবে না, মাতৃমৃত্যুর হার বেড়ে যেতে পারে। অর্থাৎ ওইটার ইফেক্টটা স্লোলি হবে, কিন্তু সেটা হবে। কাজেই আমি মনে করি যে সরকার যেহেতু আন্তরিক, সরকারের এখনই দরকার হচ্ছে একটা লং টার্ম প্ল্যান করা। সেই লং টার্ম প্ল্যানিং এ অবশ্যই, যেটা ইশতিয়াক ভাই বারবার বলছেন যে এটা একটা এমন একটি সমস্যা, এটা ধর্মার কাট করে যাবে না, এটা বৈজ্ঞানিক ভাবেই আমার মোকাবেলা করতে হবে। বাংলাদেশের বাস্তবতায় বৈজ্ঞানিক ভাবে মোকাবেলা করতে গিয়ে 6 মাসের লকডাউন দেওয়ার ক্ষমতা আমার নাই। আমি এইটা ইমপ্লিমেন্ট করতে পারবো না, আমার এত মানুষকে ম্যানেজ করা। কাজে আমরা যেটা পারবো সেইভাবেই আমাদেরকে একটা প্ল্যানিং করতে হবে। আমি মনে করি যে এই ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা, তাদের মতামতটাকে বেশি রকমের গুরুত্ব দিতে হবে। জি, ডক্টর নাজনীন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। সৈয়দ ইশতিয়াক রেজা, যেটি নাজনীন আহমেদ বললেন যে বাংলাদেশের মানুষের জীবনকে বাঁচানোর জন্য বাংলাদেশের বাস্তবতায় কিছু একটা করতে হবে। একদম ঠিক বলেছেন। দেখেন, আমরা একটা শব্দ আবিষ্কার করেছি, খুবই কাব্যিক শব্দ, জীবন জীবিকা। এগুলো শুনতে ভালো লাগে কিন্তু আসলে কোনো অর্থ বহন করে না। আপনি যদি কোভিডের মানে আগ্রাসী রূপটা দেখেন, আমরা আরও 2টা বিমূর্ত শব্দ আবিষ্কার করেছি, যে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি কোনো মিনিং ক্যারি করে না। সীমিত পরিসরে কোনো স্বাস্থ্যবিধি হয় না, আসলে কোনো কিছু হয় না। কোনো কিছু এরকম জনসংখ্যার প্রতুলতা যেখানে বেশি, সেখানে আপনি এরকম সীমিত পরিসরে কোনো কিছু করতে পারবেন না। এখানে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন, যে আপনি কিভাবে সমস্যাটাকে দেখছেন, আপনি কোন টার্গেটে পৌঁছাতে চান, আপনার উৎপাদনের চাকা আপনি কতটা সচল রাখতে চান, এবং আপনার যে মানে মানুষকে সাহায্য করার যে প্রক্রিয়াটা আছে, আপনার ভালনারেবল গ্রুপ ফিডিং থেকে শুরু করে নানা ধরনের স্থানীয় সরকারের মাধ্যমে আপনি যে মানুষকে সাহায্য সহযোগিতা করেন, ওটা যাতে কোথাও বাধাগ্রস্ত না হয়। আপনার নর্মাল হিসেবে 23% দরিদ্র আছে, তার অর্থ হলো প্রায় 4 কোটি মানুষ দরিদ্র। করোনার কারণে সেটার সংখ্যা বেড়ে যাচ্ছে, নতুন যুক্ত হচ্ছে মানে দরিদ্র সংখ্যায়। এটাকে আপনি তো একটা ব্যবস্থাপনার আওতায় এনে আপনাকে রোগ মোকাবেলা করতে হবে, জনগণকে স্বাস্থ্যসেবা দিতে হবে, আবার এই মানুষগুলোর খাওয়া পড়ার ব্যবস্থা করতে হবে। আমরা কি করেছি, একটা দীর্ঘ সময় তৃপ্তির ঢেকুর তোলার চেষ্টা করেছি। আমরা আমেরিকার চেয়ে ভালো করেছি, আমরা ইউরোপ থেকে ভালো করেছি, কিন্তু আমি কখনো বলি নাই, আমি তাকাবার চেষ্টা করি নাই নেপাল কেন আমার চেয়ে ভালো করলো, কেন ভুটান আমার চেয়ে ভালো করলো, কেন ভিয়েতনাম কেন আমার চেয়ে ভালো করলো। ভিয়েতনাম তো আমাদের মতোই একটা জনবহুল দেশ, তার অনেক ধরনের দারিদ্র্য আছে, চ্যালেঞ্জ আছে, তাহলে সে কি করে পারলো। আমি মৃত্যু কম বলে অনেক ধরনের কথা বলেছি, আমরা সংক্রমণের হার, যদিও টেস্ট কম করার কারণে সংক্রমণের হার কম, তারপরও আমি একটা কথা বলতে চাই, আপনি তো একটা দিনও শূন্য সংক্রমণ দিন পাননি, আপনি একটা দিনও তো শূন্য মৃত্যুর দিন পাননি, যেটা অস্ট্রেলিয়া 6 মাস ধরে শূন্য মৃত্যুর দিন করোনায়। আপনি তো সেই জায়গায় পৌঁছতে পারেননি। পৌঁছাটা সহজ নয়, ওরা অনেকে অগ্রসর, ওদের মানুষ কম, ভূমি বিশাল, মানুষকে ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারে, আমি থাকেও মানুষ, আমরা সেটা পারি না। এবং ওদের আরেকটা সুবিধা হলো যে অর্থনীতি এত শক্তিশালী যে আপনাকে অ্যাকাউন্টে টাকা দিয়ে দিচ্ছে, আপনি একটা ক্যাশলেস ইকোনমি গড়ে তুলেছেন, ঘরে বসেই খাবার পাচ্ছেন, ঘরে বসেই আপনি চিকিৎসা সুবিধা নিতে পারছেন, ইত্যাদি ইত্যাদি। সেই জায়গায় যেতে আমাদের অনেক দেরি আছে।
আমি মনে করি যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা উচিত যে আমি আমার ইকোনমিক রিকভারি প্ল্যানটা কী হবে, একই সাথে মানুষকে স্বাস্থ্য সুবিধা দিয়ে করোনা মোকাবেলা করেও আমি যেন কিভাবে আমি আমার কৃষকরা কিন্তু তারা সৃজনশীলতা দেখেছে, তারা তাদের কৃষি ঠিকই উৎপাদন করেছে, তারা আমাদেরকে সরবরাহ করেছে। কলকারখানাতে আমরা শ্রমিকদের নিয়ে গতবার যে নাটক করেছি, যে নির্মম নাটক করেছি, সেটার জন্য কি কারো কোনো সাজা হয়েছে? আমি মনে করি যে এই ধরনের ব্যবস্থাপনার চাইতে আপনি একটু পরিকল্পিতভাবে বাংলাদেশে এখন আমি স্যার স্বীকার করবেন, বাংলাদেশে এখনও সেই তরুণ সমাজ আছে যারা টাকা পয়সা চাইবে না, তাদেরকে উদ্বুদ্ধ করতে পারলে মানুষকে গিয়ে বোঝাবে যে আপনি স্বাস্থ্যবিধি মেনে চলুন। সীমিত স্বাস্থ্যবিধির কথা বলে মানুষকে আসলে বিভ্রান্ত করার চাইতে এই কাজগুলো অনেক বেশি, এখানে অর্থ কম খরচ হয়, সেই কাজটা করা প্রয়োজন। এখানে মনে হয় জনসম্পৃক্ততার কথা যেটা আপনি অনেক প্রথমে বেশি উল্লেখ করেছেন যে জনযোগাযোগটা নেই। অনেক বেশি। একটা জনস্বাস্থ্য সমস্যা, আপনি জনযোগাযোগে যান, সেটা অনেক বেশি কাজে দেবে। সেটিও তো নেই বা সেটি করার চেষ্টাও তো করা হয়নি, সেটি কেন করতে হবে? করা হয়নি, করার চেষ্টা হয়তো হয়েছে অল্প স্বল্প, এটাকে বড় আকারে শুরু করতে হবে। আমি দেখেছি অনেক জায়গায় অনেক স্বেচ্ছাসেবী সংগঠন তারা চমৎকার সব কাজ করেছে, তারা মানুষকে বোঝাতে পেরেছে, মাস্ক ডিস্ট্রিবিউশন করছে, তারা মানুষকে সাবান ডিস্ট্রিবিউশন করে। আপনি কোনো সহজ পথ আবিষ্কার করেন না। দেখেন আমেরিকাতে কি বলেছে, স্টে এট হোম, ঘরে থাকুন, বাংলা করলে দাঁড়ায়। ভারতে কি বলেছে, আপনি ঘরে করোনা দূরে, চমৎকার একটি মেসেজ কিন্তু, খুব সুন্দর। বাংলাদেশে কি আপনাকে N95 KN95 অমুক তমুক সার্জিক্যাল এটা পড়তে হবে। আরে আপনি সহজ করে বলে না, নাক মুখ বন্ধ রেখে চলাফেরা করুন, সহজ ভাষায় কথা বলুন না, মানুষ এটা নিবে ভালো, সেটা বলতে পারি না। আপনি হাত ধোন, সাবান মানে একেবারে আপনি বাংলা সাবান দিয়ে হাত ধোন না, সেটা স্যানিটাইজার করার চেয়ে যেখানে আপনি দরকার হয় সার্ফ এক্সেল দিয়ে হাত ধুতে পারেন, তাই না, জীবাণুমুক্ত করার জন্য। আমার কাছে মনে হয় আমরা একটা যোগাযোগ বার্তাই তৈরি করতে পারি না, এটা হলো আমার সৈয়দ ইশতিয়াক রেজা, আমাদের হাতে সময় কম, আলোচনা শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর সৈয়দ আইনুর হোসেন। আমরা আলোচনা শেষ দিকে চলে এসেছি। স্যার, আপনার কাছে জানতে চাই যে এটি সব সার্বিক আলোচনায় আসলে যে সর্বাত্মক কঠোর লকডাউনের কথা বলা হয়, বাংলাদেশের বাস্তবতা এটার খুব বেশি প্রয়োজন কিনা বা এ ধরনের লকডাউন বাস্তবতায় নিবর্জিত কিনা? সৈয়দ ইশতিয়াক রেজা এবং ডক্টর নাজনীন আহমেদের কথা শুনতে শুনতে আমার মনে যে ভাবের উদয় হয়েছে, তার ভিত্তিতে আপনার এই প্রশ্নের উত্তর যদি দিতে চাই, তাহলে বলবো যে আমাদের সবচেয়ে বড় সমস্যাটাই হচ্ছে সামগ্রিকভাবে যোগাযোগ বৈকল্য। কারণ সৈয়দ ইশতিয়াক রেজা যোগাযোগ শাস্ত্রের ছাত্র। যোগাযোগ বৈকল্য, স্ট্র্যাটেজিক কমিউনিকেশন যাকে বলে বর্তমান সাম্প্রতিক লোক প্রশাসনে, এদিক দিয়ে বর্তমান আমাদের সরকার সম্পূর্ণ ব্যর্থ। আরেকটা হচ্ছে ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা, এবং যে দুটো হচ্ছে প্রশাসনের মূল কথা, দুটোই আমি পাচ্ছি না। কাজে সরকারের কাছে সবিনয় অনুরোধ, বায়বীয় বাচনিক উচ্ছ্বাস বাদ দিয়ে একটু গভীরভাবে চিন্তা করে করোনা নীতি নির্ধারণ করা দরকার। এখনও সময় আছে। আমাদের কারখানা মালিক, পোশাক কারখানা মালিকরা তারা বন্ধ করবেন না কলকারখানা, তাদের যুক্তি আছে। এক সপ্তাহ লকডাউন হলে 55,000 কোটি টাকা তাদের ক্ষতি হবে। তাদের ক্ষতি মানে দেশের ক্ষতি। কিন্তু বলি, সবিনয় বলি যে আপনারা গত এক বছরে কি একটি হাসপাতালও করতে পারতেন না, কোভিড হাসপাতাল আপনার শ্রমিকের জন্যে? আমরা পাকিস্তানে 22 পরিবারকে সাপান্ত করেছি, কিন্তু ইসলামিয়া চক্ষু হাসপাতাল তো এখন আমার নাকের ডাগায়। সবচেয়ে ভালো চোখের চিকিৎসা হয় বাংলাদেশে ওখানে। তো ওরা আবার সবচেয়ে কম খরচে। বাংলাদেশ সরকার এমন কোনো স্বাস্থ্যবিধি তৈরি করতে পারেনি, ব্যবস্থা তৈরি করতে পারেনি যাতে করে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা যায়, সস্তায় পায়, সহজে পায়। কারণ আমার বাড়ি যেখানে যেখানে বসবাস করি কাঁটাবনে, আমার নাকের ডাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়। প্রতিদিন কত মানুষের হাহাকার আমি দেখছি যে চিকিৎসা পাচ্ছে না। তো সেই জন্যে একদিকে করোনা নীতি তৈরি করা দরকার, আর একদিকে চিকিৎসা ব্যবস্থাটাকে একটু স্বাস্থ্যবান করে গড়ে তোলা দরকার। কারণ আর চিকিৎসা ব্যবস্থা খাতটি স্বাস্থ্যহীন, একেবারেই স্বাস্থ্যহীন, সেটা প্রমাণিত হয়েছে। এবং দেখুন, বসুন্ধরা একটা হাসপাতাল তৈরি করে দিল 2000 শয্যা,
ওই যে করোনা আত্মপ্রসাদ পেয়ে গেলাম, করোনা সামাল দিয়ে ফেলেছি, এবং সারা দুনিয়া থেকে বিভিন্ন নেতা নেত্রীর প্রশংসা বাক্য নিয়ে আসছি। এগুলো কিভাবে আনা হয় আমরা জানি, এগুলো আমাদের কূটনৈতিক দূত যারা আছে তা কীভাবে আনে সেটা আমরা জানি সবসময়। এবং চাকরি শেষ হবার পরে আমাদের কূটনীতিক বৃন্দ যে সমস্ত লেখা লেখেন সেখানেই তথ্য আছে যে তাদের কী কাজ করতে হয়, যে অবৈধ সামরিক সরকারের জন্য প্রশংসা আনতে হয়েছে তাদের কাজে। এগুলো এই আত্মতৃপ্তি আমাদের ক্ষতির কারণ হয়েছে। ওই হাসপাতালটা তো চালু রাখা দরকার ছিল, তাহলে অন্তত বিশাল একটা এলাকায় মানুষ কিছু সাহায্য পেত আর কি। তো কোনো নীতি নাই, সে সব কথাই শেষ কথা যে অনতি বিলম্বে একটি টাস্ক ফোর্স গঠন করুন, করে তাদের দ্বারা নীতি কৌশল লক্ষ্য সব কিছু নির্ধারণ করুন। করোনা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলুক আর না বলুক, আমি ইতিহাসের নগণ্য মানুষ, আমি জানি কোনো মহামারী কোনো অতিমারি 2, 3, 4, 5 বছরের যায়নি। আমাদের থাকবেই করোনা, যেমন করোনা যায়নি, ম্যালেরিয়া যায়নি, টাইফয়েড যায়নি, ফ্লু যায়নি, কোনো সবগুলোই তো মহামারী ছিল। তার কাছে কোনোটাই এই চিন্তাটা কি সরকারের মধ্যে ছিল না? সরকার যারা পরিচালনা করছেন, ওই যে বারবার বলি নেতারা ভুল করলে জনগণের কষ্ট পায়, তো সেই অবস্থায় এখন আমরা এসে গেছি। যাকে বঙ্গবন্ধু বলতেন, যেটা পয়লা বৈশাখ বা রমজান নিয়ে প্রাসঙ্গিক বলে সবসময় বলতেন, আত্মসমালোচনা করো, আত্মসংযম করো, আত্মশুদ্ধি করো। এটা রমজানের বাণী, এটা পয়লা বৈশাখের বাণী, আমার করোনারও বাণী। সরকারের কাছে সবিনয় অনুরোধ, সরকার বঙ্গবন্ধুর এই 3টি কথা স্মরণ করুন, বিবেচনা করুন, যে নিজেদের আয়নায় নিজেরাই মুখ দেখুন, কি করেছেন তারা গত 1টি বছর আর কি করা উচিত, করে আমাদের কষ্টটা লাঘব করুন, এই সবিনয় অনুরোধ। কারণ সংবিধানের 7(1) ধারায় বলা আছে যে জনগণই রাষ্ট্রের মালিক, আপনারা নন, সরকার নয়। বঙ্গবন্ধু সংবিধান দিয়ে গেছেন, বলেননি যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা সরকার এই রাষ্ট্রের মালিক, তা বলেনি, জনগণকে মালিকানা দিয়ে গেছে। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন স্যার, আমাদের হাতে সময়ক্রমে আলোচনা শেষ করতে হচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সৈয়দ ইশতিয়াক রেজা এবং ডক্টর নাজনীন আহমেদ, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের লেট এডিশন। দর্শক, জানিয়ে রাখি, বন্দর স্টিল লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।